দর্শক আমন্ত্রণ সকাল ৯টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজার যখন অস্থির, সেই সুযোগে দেশের বাংকারিং খাতে নীরবে গড়ে উঠেছে একটি চক্র। সীমিত মজুদ সক্ষমতা ও সরবরাহ চাপকে পুঁজি করে কর্ণফুলী নদী কেন্দ্রিক এলাকায় বাড়ছে অবৈধ জ্বালানি মজুদ, নিম্নমানের তেল সরবরাহ এবং নিয়ম বহির্ভূত সি স্টোরেজ। অনুসন্ধানে উঠে এসেছে এই অনিয়ম শুধু রাজস্ব ক্ষতিই নয়, বরং আন্তর্জাতিক মান ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে বৈশ্বিক জ্বালানি অস্থিরতা ও দাম বাড়ার সুযোগে দেশে গড়ে উঠছে এক নীরব কিন্তু সংগঠিত অনিয়মের চক্র। এমনই চিত্র উঠে এসেছে জাগো নিউজের অনুসন্ধানে। গড়ে ৪৫ দিনের জ্বালানি মজুদের সক্ষমতা না থাকায় সরবরাহ চাপে পড়েছে, আর সেই চাপকেই ঢাল বানিয়ে বাংকারিং খাতে বাড়ছে অবৈধ মজুদ ও নিম্নমানের জ্বালানি সরবরাহ। নিয়ম অনুযায়ী বিদেশি জাহাজের জন্য মেরিন ফুয়েল সরাসরি সরবরাহ করার কথা, কিন্তু বাস্তবে কর্ণফুলী নদীর বুকে ভাসমান ট্যাঙ্কারগুলোই হয়ে উঠেছে গোপন গুদাম। শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় এমটি বেঙ্গল স্পিরিট ১ নামে এক লাইটার ট্যাঙ্কারে জ্বালানি মজুদের প্রমাণ মিলেছে। একটি ট্যাঙ্কারে প্রায় ৫০০ টন ফার্নেস অয়েল থাকার কথা স্বীকার করেছেন জাহাজটির কর্মীরা। আরও চাঞ্চল্যকর তথ্য, অতিরিক্ত জ্বালানি অন্য জাহাজে স্থানান্তর করে সি স্টোরেজ তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। অনুসন্ধানে জানা গেছে, জাহাজ ভাঙা শিল্প থেকে সংগৃহীত তেলকে লো সালফার ফার্নেস অয়েল হিসেবে দেখিয়ে বিদেশি জাহাজে সরবরাহ করা হচ্ছে। এতে শুধু রাজস্ব ফাঁকি নয়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের ঝুঁকিও তৈরি হচ্ছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বাধ্যবাধকতা উপেক্ষা করে এই তেল ব্যবহারে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, অবৈধ মজুদের সুযোগ নেই এবং বিষয়টি নজরদারিতে রয়েছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন কথা। নিয়ন্ত্রণের ফাঁক গলে বাংকারিং খাতে গড়ে উঠছে অদৃশ্য এক কালো বাজার, যা জ্বালানি নিরাপত্তা ও দেশের ভাবমূর্তির জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। নিউজ ডেস্ক। গেল ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন সহ বিভিন্ন অপরাধে যারা বিচারের মুখোমুখি হয়েছেন এবং যাদের সাজা হয়েছে তাদের দেশে ফিরে এনে সাজা কার্যকরের জন্য বিএনপি সরকার সর্বদা সচেষ্ট আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর টপ প্রায়োরিটি হচ্ছে প্রবাসীদের নিরাপত্তা। সচেষ্ট আছে। আমরা ১৭ বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, যাদের বাংলাদেশের আইনে যাদের বিচার হয়েছে, তারা শেখ হাসিনা সহ তারা যাতে বাংলাদেশের এসে বাংলাদেশের মাটিতে তাদের যে সাজা হয়েছে সেই সাজা তারা যেন ফেরত আসতে পারে এবং এই বাংলাদেশের আইনে তাদের বিচার হয়, সেই লক্ষ্যে বিএনপি সরকার সচেষ্ট আছে, সেই কার্যক্রম চলছে। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন নেতৃত্ব সহজ, সরল ও জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেন, দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ অবধারিতভাবে এগিয়ে যায়। এই লক্ষ্য নিয়েই শিক্ষার উন্নয়নে সরকার চেষ্টা করে যাচ্ছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আপনারা দেখছেন প্রতিনিয়ত কিভাবে একটা নেশনকে তার বাবা শহীদ জিয়া রহমানের মতো একটা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। সহজ সরল সাদাভাবে সততা এবং নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার সঙ্গে বন্ধুত্ব, কাউকে প্রভু স্বীকার করে নাই, সেইভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। একটি দেশ তখনই এগিয়ে যায় যখন তার দেশের সিংহভাগ আবার মা এবং বোনরা তারা যখন শিক্ষায় সর্বোচ্চ স্থানগুলিতে অর্জন করতে পারে, তাদের চূড়ান্ত সেই লক্ষ্যে পৌঁছাতে পারে, তখনই সে দেশের অগ্রগতি, উন্নয়ন সারা বিশ্বে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি।
সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার জয়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অ্যানি চৌধুরী জামায়াতকে ইঙ্গিত করে বলেন, তারা বলেছিলেন এটা ফ্যামিলি কার্ড নয়, এটা ভুয়া কার্ড। ইতিমধ্যে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন এটা সুবিধা প্রত্যেকটা পরিবার পাবে। একটা সমাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সেখানে একটা সামাজিক আন্দোলন জরুরি। কিছু প্রভাবশালী ব্যক্তি সেই 17 বছরের ট্রেন্ড এখনো মাদকের ব্যবসা করে এবং মাদক সেবন করে। ওই প্রভাবশালী ব্যক্তিরা এই আমলে এত প্রভাব বিস্তার করার কথা না, তাহলে নিশ্চয়ই আপনি বা আরেকজন কেউ না কেউ আন্ডারগ্রাউন্ড তাদেরকে সহযোগিতা করে দেয়। এখানে পুলিশ প্রশাসন আছেন, আপনারা নিজেরাও আছেন। এই এলাকাকে মাদক মুক্ত করতেই হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ। আমি আগে আগেই বলেছি, এখনো বলি, কেউ যদি এই ব্যবসার সঙ্গে খুব বেশি জড়িত হয়ে পড়েন, খুব বেশি মাদক সেবন করেন, তাহলে কিন্তু বিপদ কিন্তু আপনি নিজেরও। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। পিরোজপুরে রুট পারমিট না থাকা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 4টি পরিবহন কোম্পানিকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। আদালত সূত্রে জানা যায়, রুট পারমিট ছাড়া চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সেবা গ্রিন লাইন পরিবহনকে 10,000 টাকা, ওয়েলকাম পরিবহনকে 10,000 টাকা, লাবিবা পরিবহনকে 25,000 টাকা এবং বলেশ্বর পরিবহনকে 5,000 টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট সংলগ্ন হাজিবাড়ির সামনে এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাজিবাড়ির বাসিন্দা মোহাম্মদ মফিজ ও মোহাম্মদ সাইদুলের মধ্যে মাত্র 2.5% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার বিকেলে উভয় পক্ষ স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বসে। তবে আলোচনা চলাকালীন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। দফায় দফায় চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত 15 জন গুরুতর আহত হন। ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদে চাঁদপুর বড় স্টেশন মোল হেডের 3 নদীর মোহনা পরিণত হয়েছে উৎসবের প্রাণকেন্দ্রে। ঈদের দিন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর এই পর্যটন এলাকা। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে ভিড় জমাচ্ছেন মানুষ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা যেন এক মিলন মেলায় রূপ নিয়েছে। নদীর মোহনার মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দর্শনার্থীরা নানা আয়োজনে মেতে উঠেছেন। কেউ মোবাইল ফোন বা ক্যামেরায় স্মৃতিবন্দী করছেন আনন্দঘন মুহূর্ত, আবার কেউ দল বেঁধে নৌকায় করে ছুটছেন মেঘনার বালুচরের দিকে। স্পিডবোট, ট্রলার কিংবা ছোট নৌকায় করে ঘুরে বেড়ানো যেন উৎসবের বাড়তি আনন্দ যোগ করছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম 13%-এরও বেশি কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $17 বা 15% কমে $96 নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি $13 বা 13.5% কমে $85.28 নেমে এসেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালীটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে $100 ছাড়িয়েছে। কখনো কখনো তা যুদ্ধের আগের তুলনায় 50%-এর বেশি বেড়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক করে গঠিত এই প্যানেলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 2027 সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নতুন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন 53 বছর বয়সী হাবিবুল বাশার। তিনি সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হয়েছেন। নির্বাচক প্যানেলের অন্য সদস্যদের মধ্যে আছেন সাবেক জাতীয় দলের পেসার হাবিবুল হোসেন, অলরাউন্ডার নাঈম ইসলাম এবং সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী। এর আগে থেকে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাবিবুল হোসেন। 53 বছর বয়সী বাশারের এই পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 8 বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। খেলোয়াড়ি জীবনে বাশার প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে 3000 রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেন। এছাড়া 18 টেস্ট ও 69 ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন।